নমস্কার। আজকের বিষয় পিতা সম্পত্তিতে সন্তানের অধিকার। সন্তান কোন কোন অধিকার পিতা সম্পত্তিতে ভোগ করবে এবং কি আইনি অধিকার আছে যার বলে সন্তান তার পিতার থেকে মেইনটেনেন্স ক্লেম করতে পারে, এই নিয়ে আলোচনা করব। আজকে আমি যে বিষয়টা নির্বাচন করেছি এটা কিন্তু আমার নিজের নির্বাচিত বিষয় নয়, এটা আমি কমেন্ট সেকশন থেকে এই বিষয়টা পেয়েছি। আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমার স্বামী কোনো সরকারি চাকরি করেন না, বেসরকারি চাকরি করেন না, আমার স্বামীর নামে কোনো ব্যবসা নেই, আমার স্বামী যে অর্থে বলা হয় বেকার সেটাই, কিন্তু আমার স্বামী কাজ করেন। কোথায় কাজ করেন? আমার স্বামী কোনো স্যালারি পান না, কোনো স্যালারিড স্টাফ নয়, কিন্তু আমার স্বামী আমার শ্বশুর মশাইয়ের ব্যবসায় কাজ করেন। এই যে ব্যবসাটা সেটা বংশানুক্রমিক ভাবে চলছে এবং আমি যেই প্রপার্টিতে থাকতাম, অর্থাৎ যেই ম্যাট্রিমোনিয়াল হাউসে থাকতাম, সেটাও কিন্তু আমার স্বামীর নামে নয়, সেটা আমার বর্তমানে শ্বশুরমশাইয়ের নামে, কিন্তু ওই প্রপার্টিটা শ্বশুরমশাইয়েরও নয়, ওটা সে বংশানুক্রমিক ভাবে পেয়ে এসছে, মানে তার ঠাকুরদাদার প্রপার্টি সে পেয়েছে, এরকম ভাবে চলে আসছে। তো এই প্রপার্টিটা কিন্তু জয়েন্ট প্রপার্টি, এই প্রপার্টিটা কারো একার নয়। তো সেক্ষেত্রে আমার কি কোনো আইনি অধিকার নেই? কারণ আমার স্বামী যেহেতু ইনকাম নেই, আমার স্বামী আমাদের কোনোভাবেই কোনো মেনটেনেন্স দেন না, আমাদের কোনো খরচা দেন না। আমি বর্তমানে বাপের বাড়িতে আছি, কারণ ওখানে আমার উপর এতটাই অত্যাচার হতো, এতটাই আমাকে অপমানিত করা হতো, পরিবারের সব সদস্য আমাদের এতটাই অপমানিত করতো। তো আমি একটা কেসও করেছিলাম 498 আইপিসি, কিন্তু আমি ওখানে আর ফিরতে পারছি না, আমাকে ওরা আর থাকতে দিচ্ছে না। তো এরকম একটা অভিযোগ তার আছে। আমার বাচ্চারও তারা মেনটেনেন্স দিচ্ছে না, আমাকে ওখানে ঢুকতেও দিচ্ছে না, থাকতেও দিচ্ছে না। এবং আমাদের এরকমও বলা হচ্ছে যে এই প্রপার্টি থেকে যেহেতু তুমি ছেড়ে চলে গেছো, এই প্রপার্টিতে আর ঢুকতে পারবে না। আর আমার সন্তানকেও তারা বলছে যে কোনোভাবেই এই প্রপার্টির কোনো অংশ তারা দেবেন না। তো এক্ষেত্রে আমি কি করতে পারি? এই যে টপিকটা আজকে আলোচনা করব, এই বিষয়টা কিন্তু সবার জন্য, যারা ভোগাচ্ছেন তাদের জন্য, যারা ভুগছেন তাদের জন্য। কারণ যারা ভোগাচ্ছেন তারা হয়তো জানলে আর ভোগাবেন না বা একটু সচেতন হবেন, আর যারা ভুগছেন তারা অবশ্যই তাদের একটু মনের জোর পাবেন, একটু আইনি ধারণা জ্ঞান তাদের বাড়বে। যখন তারা আইনি পদক্ষেপ নেবেন তখন একটু হলেও সবার থেকে এগিয়ে থাকবেন। তাই এই ভিডিওটা মন দিয়ে শুনবেন, কারণ এর মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় লুকিয়ে আছে। সন্তানের আইনি অধিকার, সন্তানের মেনটেনেন্স, স্ত্রীর মেনটেনেন্স, স্ত্রীর শ্বশুরবাড়িতে থাকার অধিকার, এই অনেকগুলো বিষয় কিন্তু এর মধ্যে আছে। প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, তাই মন দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকটা বিষয়কে কভার করতে গেলে একটু সময় তো চলেই যাবে। তাই অনুরোধ করব একটু মন দিয়ে শুনবেন, কারণ কোর্টেরও কিছু অবজারভেশন জাজমেন্ট থাকবে এই ভিডিওতে, সেগুলো হয়তো আপনাদের কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি। পিতার সম্পত্তিতে সন্তানের আইনি অধিকার কি আছে, এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই যেই সেকশন বা আইনের কথা বলতে হয় সেটা হলো সেকশন 6 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। এই আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে পুত্রের আইনি অধিকারের কথা। এবার আপনারা ভাববেন শুধু পুত্রের আইনি অধিকার? না, 2005 সালে হিন্দু সাকসেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 এসছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো পৈতৃক সম্পত্তিতে, যেটা তাদের সহজাত সম্পত্তি, সেখানে কিন্তু পুত্র সন্তান এবং কন্যা সন্তান দুজনেরই কিন্তু সমান অধিকার আছে। এক্ষেত্রে একটু বলে রাখি, ধরুন প্রপার্টিটি পিতার নামে নেই, প্রপার্টি একটি জয়েন্ট প্রপার্টি, একটা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি, সেক্ষেত্রেও কিন্তু সেই প্রপার্টিতে সন্তানের কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক, তাদের দুজনেরই কিন্তু সমান অধিকার আছে। এই অধিকার তাদের কেউ হরণ করতে পারে না, এটা কিন্তু তাদের একটা আইনি অধিকার। ধরুন এই প্রপার্টিটি ঠাকুরদার নামে আছে, ঠাকুরদা ভাবলেন যে মা তো ছেলেকে নিয়ে চলে গেছে বা মেয়েটিকে নিয়ে চলে গেছে, মানে আমার নাতনিকে নিয়ে চলে গেছে, ওকে আর আমি এই প্রপার্টিতে কোনো ভাগ দেব না, কারণ এখন বর্তমানে আমার নামে প্রপার্টিটি আছে। এটা কিন্তু ঠাকুরদা করতে পারবে না, কারণ এই প্রপার্টিটি বংশানুক্রমিক ভাবে ঠাকুরদা পেয়ে এসছেন, এটা তিনি নিজে তৈরি করেননি। তো এক্ষেত্রে তিনি সেটার কোনো উইল করতে পারেন না জীবিত অবস্থায়, বা
এই প্রপার্টিটি সে কাউকে বিক্রিও করতে পারবেন না। এক্ষেত্রে যেই নাতি বা নাতনি আছে তাদের কিন্তু আইনি অধিকার তিনি দিতে চাক আর নাই চাক, সেটা কিন্তু তাদের এটা অধিকার, এটা কিন্তু তাদের একটা সহজাত অধিকার। তাই এই অধিকার কেউ পারবে না খর্ব করতে। এরপর যেটা বলবো, সেকশন 8 আর সেকশন 10 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, এখানে বলা আছে যে পিতার মৃত্যুর পর তাদের যে ক্লাস 1 হায়ার্স আছে, অর্থাৎ সন্তান বা তার বিধবা বউ, তারা কিন্তু সেই সম্পত্তির সমান অধিকার পাবে। এই অধিকারও কিন্তু কেউ পারবে না খর্ব করতে। মানে তিনি প্রশ্ন করছিলেন যে চাইলে কি আমার সন্তানকে প্রপার্টি থেকে তার ঠাকুরদা বের করে দিতে পারে, বা আমার কি সেই প্রপার্টিতে কোনো অধিকার নেই? অবশ্যই আছে। এই সেকশন কিন্তু সেই অধিকারটাকে আরো বেশি ভাবে মজবুত করেছে সেকশন 10 আর সেকশন 8 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956। এবার যেটা বলবো সেটা কিন্তু একটু অন্যরকম। সেটা হলো সব সম্পত্তিতে কিন্তু আপনারা এই যে সমান অধিকার, এই যে আইনি অধিকার, সহজাত অধিকার, জন্মের পর যে অধিকার জন্মায়, যে কথাগুলো আমি বললাম, এগুলো কিন্তু আপনারা ভোগ করতে পারবেন না। কখন পারবেন না? যখন প্রপার্টিটি, ধরুন আপনার ঠাকুরদা ওটা নিজে তৈরি করেছে, নিজে কিনেছেন, কষ্ট করে ইনকাম করে সে নিজে কিনেছেন। ধরুন বংশানুক্রমিক ভাবে সে এটা পাননি, সেই প্রপার্টি বা সেই ব্যবসাটি সে নিজে বানিয়েছেন, নিজের চেষ্টায় সে করেছে। সেই অধিকার তার আছে যে সে সেই প্রপার্টিটি যাকে ইচ্ছা তার মনে হবে বিক্রি করতে পারে, যাকে তার মনে হবে সেটা উইল করে দিতে পারে। এই অধিকার কিন্তু সেই যে ব্যক্তিটি যে এটা তৈরি করেছেন, যার নামে সেই প্রপার্টিটা, সে কিন্তু এটা পারেন, তার এই আইনি অধিকার আছে। তবে যদি এরকম হয় যে এই প্রপার্টিটি বংশানুক্রমিক ভাবে সে পেয়ে এসছে, সেই প্রপার্টি কিন্তু কখনোই সে বিক্রি করতে পারবে না, উইল করতে পারবে না পার্টিশনের আগে। এটা কোন সেকশনে বলা আছে? বলা আছে সেকশন 30 হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 অনুসারে কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাই সবাইকে অনুরোধ করব, যাদের মনে একটু সংশয় তৈরি হচ্ছে তারা সেকশনটা দেখে নিতে পারে। প্রথমেই যে আইনটা বলবো সেটা হলো সেকশন 6, সেকশন 8 আর সেকশন 9। এটা হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট 1956। এই অনুসারে বলা আছে যে বাবাই কিন্তু সন্তানের প্রথম গার্জিয়ান, মানে অভিভাবক। সে তার দায়িত্বকে কখনো অস্বীকার করতে পারে না। সে পারে না বাচ্চাকে তার অধিকার থেকে বঞ্চিত করতে। তার ভালো থাকা সব দায়িত্ব সবার প্রথমে বাবার, তারপরে তার মায়ের। তাই বাবা কিন্তু জীবিত অবস্থায় তার সেই অধিকার থেকে পিছিয়ে আসতে পারে না। বাবার সবসময় দায়িত্ব আছে তার সন্তানের ভালো থাকার জন্য যেই যেই জিনিসগুলো প্রয়োজন, যা যা প্রয়োজন, সবটাকে তার ক্ষমতা অনুসারে তাকে তার যোগান দিতে হবে। সে এড়িয়ে যেতে পারে। এছাড়া সেকশন 125 সিআরপিসি, যেটা আগে ছিল খোরপোশ, সেটাই বদলে নতুন আইনে হয়েছে সেকশন 144 বিএনএসএস, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023। এই অনুসারে কিন্তু পরিষ্কার বলা আছে যে স্ত্রী আর সন্তানের, আর সঙ্গে সঙ্গে বৃদ্ধ যদি বাবা মা থাকে তাদের খোরপোশের দায়িত্ব নিতে হবে। তাদের মান্থলি মেনটেন্যান্সের ব্যবস্থা কিন্তু স্বামীকে করতে হবে। অর্থাৎ বাবা কিন্তু কখনোই এড়িয়ে যেতে পারবে না সন্তানের খোরপোশের জন্য যেটা যেটা প্রয়োজন, তার ভালো থাকার জন্য যেটা যেটা প্রয়োজন, সেটার যোগান দেওয়ার যেই কর্তব্য আছে সেটা থেকে সে পিছিয়ে আসতে কখনো পারে না। তাকে কিন্তু তার সন্তান, তার স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতেই হবে। তার বাচ্চাকে এবং তার স্ত্রীকে ভালো থাকার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন তাদের, সেগুলো কিন্তু যোগান তাকে দিতেই হবে। এরকমই কিন্তু আইনে বলা আছে। এরপর সেকশন 18 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 অনুসারে ওয়াইফের মেনটেন্যান্সের কথা বলা আছে। কেমন ভাবে বলা আছে? যে ওয়াইফ যতদিন বাঁচবে, স্ত্রী যতদিন বাঁচবে, স্বামীকে তার মেনটেন্যান্সের দায়িত্ব নিতে হবে। এরপর যদি দেখেন সেকশন 20 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956 অনুসারে, সেখানেও কিন্তু বাচ্চার অর্থাৎ সন্তানের মেনটেন্যান্সের দায়িত্ব বাবাকে নিতে হবে। বাবা কিন্তু সেটা এড়িয়ে যেতে পারে না। এছাড়া সেকশন 24 অ্যান্ড সেকশন 25 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এখানেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে ওয়াইফের মেনটেন্যান্সের দায়িত্ব স্বামীকে নিতে হবে। তার
পার্মানেন্ট অ্যালিমনির ব্যবস্থা স্বামীকে করতে হবে, স্বামী সেগুলো কখনোই এড়িয়ে যেতে পারে না। এছাড়া যদি দেখেন সেকশন 20 প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005, সেখানেও কিন্তু স্পষ্টভাবে বলা আছে স্বামীকে তার সন্তান এবং স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতে হবে। এইগুলো সে এড়িয়ে যেতে পারে না, এগুলো তার নৈতিক কর্তব্য। তাই আপনার কিন্তু এই সেকশনগুলোতে আপনি যদি কখনো দেখেন যে আপনার স্বামী আপনাকে সঠিকভাবে আপনাদের দেখভাল করছে না, আপনাদের যেই অর্থনৈতিক প্রয়োজনগুলো আছে সেগুলো মেটাচ্ছে না, আপনাদের সন্তানের দেখভাল করছে না, সন্তানকে সঠিকভাবে যেই সন্তানের ভালো থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আপনার দৈনন্দিন খরচা চালানোর জন্য বা নিজেকে ভালো রাখার জন্য যে জিনিসগুলো প্রয়োজন স্ত্রীর, সেগুলো আপনি পাচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই সেকশনে মামলা করতে পারেন। মামলা করার আগে আমি একটা কথা বলে দিই, যদি এরকম সমস্যার সম্মুখীন আপনি হন তো আপনি কি করবেন। সবার প্রথমে এটা করবেন সেটা হলো থানায় একটা এই বিষয়ে জেনারেল ডায়েরি করবেন। থানায় জেনারেল ডায়েরি করার পর অবশ্যই ডিস্ট্রিক্টের প্রোটেকশন অফিসারকে একটা চিঠি লিখবেন, তার কাছেও আপনার অনুরোধ থাকবে যে সে যাতে এই বিষয়টিকে দেখেন এবং আপনাদের দুজনকে এরপর নোটিশ দিয়ে প্রোটেকশন অফিসার ডাকবেন, ডেকে একটা মীমাংসার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি হয়ে যায় তো খুব ভালো, আপনার স্বামী যদি মেনে নেয় প্রোটেকশন অফিসারের কথা, যদি আপনাদের একটা মান্থলি মেনটেন্যান্স দিতে রাজি হয়ে যায় সেক্ষেত্রে তো খুব ভালো, তাহলে আপনাকে আর কোর্টে গিয়ে সময় নষ্ট করতে হবে না, খুব কম সময়ের মধ্যেই এর মীমাংসা হয়ে যাবে। ধরুন হলো না, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আমি যেই আইনগুলোর কথা বললাম, যে সেকশনগুলোর কথা বললাম, এই সেকশনগুলোতে আপনি কেস করতে পারেন। আপনি ভাবছেন আমার পয়সা নেই, আপনি কি করবেন, আপনি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসে গিয়ে যোগাযোগ করবেন। এখানে কিন্তু অবশ্যই আপনি বিনে পয়সায়, কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় সত্যি বলছি কোনো পয়সা লাগবে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি আছে, সেখানে গিয়ে যোগাযোগ করবেন বিনা পয়সায়, আপনার যে জেনারেল ডায়েরি কপিটা ছিল সেটা নিয়ে যাবেন, বিনা পয়সায় আপনি খোরপোশে মামলা করতে পারবেন। অনেক সময় খোরপোশে মামলায় স্বামীর তরফ থেকে এই যুক্তি আনা হয় যে আমার কোনো ভালো ইনকাম নেই, আমি কোনো সরকারি চাকরি করি না, আমি কোনো বেসরকারি বড় সংস্থায় চাকরি করি না, আমি কোনো ইনকাম ট্যাক্স ফাইল করি না, আমার কোনো ফিক্স ইনকাম নেই, এরকম অনেক সময় অজুহাত দেওয়া হয়। তো এই অজুহাত বা এই বক্তব্যগুলো যখন রাখা হয় তখন স্ত্রীর পক্ষে অনেক সময় এরকম হয় যে সে সঠিক প্রমাণ জোগাড় করতে পারে না যে স্বামীর ইনকাম কত। তো এক্ষেত্রে অনেক সময় হয় যে স্ত্রী মনমরা হয়ে ঘুরতে থাকে, ভাবে যে কিভাবে এস্টাবলিশ করবো স্বামীর ইনকামটা, স্বামীর ইনকামটা এস্টাবলিশ করলেই তো আমি খোরপোশ পাওয়ার জন্য নিজেকে অধিকারী ভাবতে পারি, বা অধিকারটাকে যে কোর্টের সামনে আমি পেশ করবো, স্বামীর ইনকামটাকে তো এস্টাবলিশ করতে হবে। কারণ এরকম বুদ্ধি অনেক সময় অনেকে দিয়ে রাখে, কিন্তু এই জাজমেন্টের কথা কিন্তু অনেকেই জানে না। আজকে সেই জাজমেন্টটা নিয়ে আমি কথা বলবো, যেই জাজমেন্টটা আপনাকে অধিকার দিয়েছে যে স্বামী কি ইনকাম করে কি করে না সেই বিষয়ে আপনাকে ভাবার কোনো দরকার নেই। আপনি গিয়ে সোজা একটা কেস করে দিন মেনটেন্যান্সে, তারপরে নয় কোর্টের যেই ম্যাজিস্ট্রেট আছে বা যেই জাজ আছে সে বাকিটা বুঝে নেবে। আপনার ক্ষেত্রে আপনি ওনার লিগালি একজন ওয়াইফ এবং আপনার বাচ্চা আছে, এটাই তো, এর থেকে তো বেশি কিছু আর দরকার নেই। তারপর এটা নয় কোর্ট বুঝে নেবে, কোর্ট কি বলছে সেটাই জেনে নেবো এবং বিষয়টা কি ছিল সেটাও জানবো। আর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টেরও কিছু কেস লজ আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনারা আপনাদের কেসে ট্যাগ করতে পারবেন। প্রথমেই যেই মামলাটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো মঈন আলী ভার্সেস স্টেট অফ আসাম। এই কেসে স্ত্রীর মেনটেন্যান্স সংক্রান্ত মামলায় গুয়াহাটি হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট রায় দিয়েছিল। রায়টা কি, যদি স্বামী শারীরিকভাবে সক্ষম হয় বা নিজের খোরপোশের ব্যবস্থা করতে পারে এবং রোজগারের ব্যবস্থা করতে পারে, এরকম যদি কোর্টের লাগে, তাহলে অবশ্যই স্বামীকে তার স্ত্রীর খোরপোশের ব্যবস্থা করতে হবে। মানে তার একটা লিগ্যাল ডিউটি স্ত্রীর মেনটেন্যান্সের ব্যবস্থা করা বা স্ত্রীকে মেনটেন্যান্স দেওয়া। স্বামীর যদি কোনো দাবি থাকে যে তার কোনো চাকরি নেই, ব্যবসা নেই, এগুলো কিন্তু কখনোই তাকে এক্সকিউজ করার মতো জায়গা রাখে না, মানে মাফ করা যাবে না। এই মামলায় গুয়াহাটি হাইকোর্ট রায় প্রদানের সময় সুপ্রিম কোর্টের কিছু গুরুত্বপূর্ণ জাজমেন্টস উল্লেখ করেছিল। তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কেস লস গুলো ছিল সেগুলো হলো চতুর্ভুজ ভার্সেস সীতাভাই, লক্ষ্মীবাই প্যাটেল ভার্সেস শ্যাম কুমার প্যাটেল, সামিমা ভার্সেস সঈদ খান, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বামীর দায়িত্ব হলো, মানে লিগ্যাল ডিউটি হলো স্ত্রীকে মেনটেন্যান্স দেওয়া, মানে মেনটেন্যান্স প্রদান করা, এবং এই বিষয়ে কোনো অজুহাত কিন্তু কাজ করবে না। মানে আমি কিছু করি না, আমার কোনো ইনকাম নেই, আমার ব্যবসাটা চলছে না, আমার এখন চাকরি নেই, এরকম টাইপের যে এক্সকিউজ গুলো থাকে এগুলো কিন্তু চলবে না। কারণ ফিজিক্যালি যদি আপনি এবেলড হন, মেন্টালি যদি আপনি এবেলড হন কাজ করার জন্য, মানে শারীরিক এবং মানসিকভাবে যদি সক্ষম হন ইনকাম করার জন্য বা নিজের খোরপোশ চালানোর মতো যদি আপনার অবস্থা থাকে, তাহলে অবশ্যই আপনাকে আপনার স্ত্রী এবং বাচ্চার
খোরপোশের দায়িত্ব নিতে হবে, এরকমই কিন্তু এই জাজমেন্ট গুলোতে বলা আছে এবং আইনও কিন্তু সেটাই বলে। চলুন দেখিনি ভারতবর্ষে এমন কোন আইন আছে যে আইনটা স্ত্রীকে সসম্মানের সঙ্গে তার শ্বশুরবাড়িতে থাকার, ফিরে আসার, তাকে বসবাস করার অধিকার দিয়েছে। অনেক সময় এরকম হয় যে একটা 498 আইপিসি বা সেকশন 85 বিএনএস বা শ্বশুরবাড়ির অন্য মেম্বারদের এগেনস্টে বা স্বামীর এগেনস্টে কোনো কেস করলো, তাকে বললো যে না তুমি বাড়িতে থাকতে পারো না, তুমি আমাদের এগেনস্টে কেস করেছো, বাড়ি থেকে বেরিয়ে যাও। বা অনেক সময় ডাইভোর্স ফাইল করলো স্ত্রী, বললো তুমি তো ডাইভোর্স ফাইল করিয়ে দিয়েছো, তোমার এখানে থাকার অধিকার নেই, চলে যাও। বা শ্বশুরমশাই বললো বৌমা তুমি এত জ্বালাচ্ছ, তোমাকে আর এখানে আমরা রাখবো না, এই প্রপার্টিটা আমার নামে আছে, চলে যাও। শাশুড়ি মারও একই বক্তব্য অনেক সময় থাকে যে আমার প্রপার্টিটা আমার নামে আছে, এখানে তোমার থাকার অধিকার নেই। বা অনেক সময় এরকম হয় যে স্ত্রী রাগ করে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গেল, বেশ কিছুদিন থাকলো, ফিরে আসলো, তখন আর ঢুকতে দিল না, বললো যে আমাদের বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে আর আমরা ফিরিয়ে নেব না। অনেক সময় এরকম হয় গেটে তালা মেরে দেয়, ঢুকতে দেয় না। এক্ষেত্রে কোন আইনের বলে সেই স্ত্রীটি সেখানে থাকার অধিকার পাবে, সেটা নিয়ে আলোচনা করবো। সবার প্রথমে এটা বলবো সেকশন 17 প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারে কিন্তু স্ত্রীর শ্বশুরবাড়িতে থাকার অধিকার আছে। এই অধিকার কিন্তু তার থেকে কেউ কেড়ে নিতে পারে না। এক্ষেত্রে বলা হয় যে এই যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা ধরুন শ্বশুর মশাইয়ের নামে আছে, কিন্তু সে বিয়ের পর মহিলাটি সেখানেই থাকতো। বা এই প্রপার্টিটা একটা জয়েন্ট প্রপার্টি, সেখানে হাজবেন্ড সেই প্রপার্টির একটা মেম্বার। বা এই প্রপার্টিটা ধরুন কোনো স্বামী ধরুন যখন তাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তারা সেখানে ভাড়া থাকতো, মানে স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকজন সেখানে ভাড়া থাকতো, তো সেখানেই সে ঢুকেছিল সেই বাড়িতে। তো সেটাও কিন্তু তার ম্যাট্রিমোনিয়াল হাউস, সেখানে সেটা শেয়ার্ড হাউস হোল্ড হোক, স্বামীর নামে প্রপার্টি হোক, শাশুড়ি মায়ের নামে প্রপার্টি হোক, শ্বশুর মশাইয়ের নামে প্রপার্টি হোক বা জয়েন্ট প্রপার্টি হোক, যেই প্রপার্টি হোক সেটা কিন্তু ম্যাট্রিমোনিয়াল হাউস, সেখানে কিন্তু ঢুকতে দিতেই হবে, তাকে থাকতে দিতেই হবে। এটাই কিন্তু আইনে বলা আছে। এবার ধরুন ঢুকতে দিচ্ছে না, এই আইনের কথা বললেন, সেকশন 17 ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের কথা বললেন, ঢুকতে দিচ্ছে না, তো কি করবেন? চুপচাপ চলে আসবেন? না, থানায় যাবেন, একটা জেনারেল আইডি করবেন বা থানায় একটা কমপ্লেন করবেন। এফআইআর তো এগেনস্টে হবে না, এগেনস্টে একটা কমপ্লেন করবেন, সেই কমপ্লেনটা যে রিসিভ করিয়ে থানা থেকে নিচ্ছেন, সে ব্যাপারে একটা এনকোয়ারি পুলিশ করুক কি করুক না, এই বিষয়ে আপনার ভাবতে হবে না। আপনি একটা জেনারেল আইডি নাম্বার নেবেন, জিডি করাবেন, জিডি করিয়ে আপনি চলে যাবেন কোর্টে, কোর্টে গিয়ে একটা রেসিডেন্স অর্ডার নিয়ে আসবেন। সেটা কোন আইনে লেখা আছে, মানে কোন সেকশনে লেখা আছে, সেটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের সেকশন 19 লেখা আছে। তবে একটা অনুরোধ আমার তরফ থেকে আপনাদের সকলকে, ভিডিওর অন্তিম লগ্নে পৌঁছে আমি এটা করছি, সেটা হলো যে যখনই কোনো আইনি পদক্ষেপ নেবেন সবসময় একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে এগোবেন। কারণ এই যে ভিডিওগুলো বানানো হয় ইউটিউবে, এগুলো কিন্তু একটা জেনারেল কনসেপশন বিল্ডিং ভিডিও, এগুলো কিন্তু কারো স্পেসিফিক প্রবলেম নিয়ে কথা বলে না। কারণ ক্যামেরার ওপারে, মানে এই ভিডিওর ওপারে যারা আছেন, তারা আলাদা আলাদা ব্যক্তিত্বের অধিকারী, তাদের সমস্যা আলাদা, তারা আলাদা আর্থসামাজিক অবস্থা থেকে তারা আপনারা বিলং করছেন। তাই ওইখানে না পৌঁছে, ওনাদের কথা না শুনে, পরিস্থিতি না দেখে, না বুঝে একটা ডাইরেকশন দেওয়া কখনই সম্ভব না। তাই আমি সবসময় বলবো এই বিষয়ে একটা জেনারেল কনসেপশন আপনারা আসুন, কিন্তু পরবর্তী পদক্ষেপ যখনই নেবেন তখন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ মেনে তবেই নেবেন। আজকে এখানেই শেষ করছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে আমি আপনাদের উত্তর দেবো, আর সঙ্গে সঙ্গে উত্তরটা যদি অনেকটা বড় হয় তাহলে ভিডিও বানিয়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আরো অনেকের সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় খুশিতে থাকবেন। মন খুশি তো সব ঠিক।